হ্যালো এভরিওয়ান, নিউ এজ এডুকেশনে সবাইকে ওয়েলকাম। আজকের ক্লাসে আমরা লেকচার নাম্বার 4 পড়ব ফাজান্স রুল। ফাজান্স রুল কি, ফাজান্স রুল কেন পড়ব, কি দরকার ফাজান্স রুল, এই সমস্ত কিছুই এই লেকচারে আমরা শিখব। ফার্স্ট যে জায়গাটা দেখব আমরা যে ওয়াই ফাজান্স রুল ইজ ইম্পর্টেন্ট, ফাজান্স রুল কি জন্য দরকার। এটা জানতে গেলে ফার্স্ট জানতে হবে যে কোনো একটা কম্পাউন্ড, আমরা বন্ড জেনারেলি বলি কি আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট বন্ড। কোভ্যালেন্ট অ্যান্ড আয়নিক বন্ডকে নিয়ে যদি কথা বলি, আয়নিক বন্ড মানে কি কমপ্লিট ইলেকট্রন ট্রান্সফার। আয়নিক বন্ড মানে হচ্ছে যে একটা ক্যাটায়ন ইলেকট্রন লুজ করবে, অ্যানায়ন ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করে নেবে। আয়নিক বন্ড ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনে অ্যাট্রাক্ট হবে হয়ে কম্পাউন্ড যেটা তৈরি করবে আয়নিক বন্ড। এখানে কমপ্লিট ইলেকট্রন ট্রান্সফারের কথা বলা হয়েছে। আর কোভ্যালেন্ট বন্ড যেটা কিনা ইলেকট্রন শেয়ারিং এর কথা বলা হয়েছে, ইলেকট্রন যেখানে কিনা ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রন শেয়ারিং করবে। ফাজান্স রুল বলছে যে কোনো একটা কম্পাউন্ড আয়নিক কম্পাউন্ড, তার মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার কি করছে, গ্রো করছে, সেটা নিয়েই এক্সপ্লেন করছে কি ফাজান্স রুল। কি বলছে যে ফাজান্স রুল হেল্প predict whether a chemical bond will be more ionic or more covalent based on the nature of the ion involved. These rules are essential for understanding the bonding behavior and properties of compound. ফাজান্স রুল এটা প্রেডিক্ট করাবে যে একটা কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ড, সেই কম্পাউন্ডটা তার মধ্যে কোভ্যালেন্ট নেচার কিভাবে গ্রো করছে। একটা আয়নিক কম্পাউন্ডে কি করে ইলেকট্রন শেয়ারিং কনসেপ্ট আছে, এই জায়গাটা পুরোটাই কি ফাজান্স রুল বলবে। তাহলে ফাজান্স রুল কি, হোয়াট ইজ ফাজান্স রুল? ফাজান্স রুল বলছে দ্য পোলারাইজিং পাওয়ার অফ দ্য ক্যাটায়ন অ্যান্ড দ্য পোলারাইজেবিলিটি অফ দ্য অ্যানায়ন। পোলারাইজিং পাওয়ার, একটা ক্যাটায়নের কি হবে পোলারাইজিং পাওয়ার, ইলেকট্রন নিজের দিকে অ্যাট্রাক্ট করার ক্যাপাসিটি। আর অ্যানায়নের কি হবে পোলারাইজেবিলিটি, যেটা ক্যাটায়নের দিকে ইলেকট্রন বাড়িয়ে দেবে। পোলারাইজিং পাওয়ার যত বাড়বে তত কোভ্যালেন্ট নেচার বাড়বে, মানে ইলেকট্রন তত শেয়ারিং হবে। আবার পোলারাইজেবিলিটি যত বাড়বে ইলেকট্রন তত কি হবে, শেয়ারিং হবে। তাহলে পোলারাইজিং পাওয়ার বাড়লেও কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে, এটা কিনা ক্যাটায়নের বেসিসে বলবো আমরা। আবার পোলারাইজেবিলিটি যদি বাড়ে তাহলেও কি বলবো আমরা, যে সেটা ক্যাটায়নের এই অ্যানায়নের বেসিসে বলবো যে পোলারাইজেবিলিটি বাড়ছে মানে কি হবে, কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। That is the extent of polarization causing development of covalent character in an ionic compound is governed by certain rule known as ফাজান্স রুল। ফাজান্স রুল দেখতে গেলে আমাকে দেখতে হচ্ছে তাহলে কি, যে আয়নিক কম্পাউন্ডের মধ্যে কিভাবে কোভ্যালেন্ট ক্যারেক্টার গ্রো করছে আমরা সেটা কিভাবে লক্ষ্য করব। তাহলে লক্ষ্য করে দেখ যে একটা আয়নিক বন্ড একদম ফার্স্ট এই ছবিটা এইটুকু যদি দেখি তাহলে দেখছি কি আয়নিক বন্ড এইটুকু যদি লক্ষ্য করি, প্রথম ছবিটা একটা ক্যাটায়ন, এটা একটা ক্যাটায়ন, এটা একটা অ্যানায়ন। কি হয়েছে, কমপ্লিট ইলেকট্রন ট্রান্সফার হয়ে গেছে, কাজ শেষ, আয়নিক বন্ড ফর্ম করে গেছে। ফার্স্ট ছবি বলছে কি আয়নিক বন্ড তৈরি হয়ে গেছে। এবার এই ক্যাটায়নটা যত পোলারাইজিং পাওয়ার বাড়বে ক্যাটায়নটা তত কি হবে, অ্যানায়ন থেকে ইলেকট্রন নিজের দিকে টানবে, তাহলে কিছুটা হলেও শেয়ারিং দেখাচ্ছে। এর পরের ভাবনায় যাচ্ছি, ইলেকট্রন কি হচ্ছে, শেয়ারিং দেখাচ্ছে। এইখানে দেখা যাচ্ছে কি এখনো পর্যন্ত এটা প্লাস আর মাইনাস ছিল, কিছুটা হলেও অ্যাট্রাকশন দেখাচ্ছে, এটাও প্লাস আর মাইনাস আছে, এখানেও প্লাস আর মাইনাস আছে। যত এই রাইট সাইডের এই ছবির দিকে যাচ্ছে তখন কি হচ্ছে, পুরোপুরিভাবে শেয়ারিং করছে। তার মানে কি আস্তে আস্তে আয়নিক বন্ডটার মধ্যে একটা কোভ্যালেন্ট ক্যারেক্টার গ্রো করছে। দুভাবে গ্রো করে, ক্যাটায়নের জন্য গ্রো করে এবং অ্যানায়নের জন্য গ্রো করে। ক্যাটায়নিক চার্জ যত কম হবে, আমরা পুরোটাই এখনই পয়েন্ট ওয়াইজ লিখে নেব, যে ক্যাটায়ন যত চার্জ কম হবে, যত পোলারাইজিং পাওয়ার বাড়বে তত বেশি নিজের দিকে অ্যাট্রাক্ট করবে, তত কোভ্যালেন্ট ক্যারেক্টার গ্রো করবে। আর অ্যানায়নের সাইজ যত বাড়বে, অ্যানায়ন যত ক্যাটায়নের দিকে ইলেকট্রন বাড়িয়ে দেবে তত কি হবে,
সেটা ইলেকট্রন শেয়ারিং হবে, তত কি হবে কোভ্যালেন্ট ক্যারেক্টার গ্রো করবে। সেটাকে আমরা বলি কি পোলারাইজিবিলিটি। ক্যাটায়ন দেখাচ্ছে পোলারাইজিং পাওয়ার, আর অ্যানায়ন দেখাচ্ছে কি পোলারাইজিবিলিটি। লক্ষ্য কর, তাহলে আমরা যদি এগোই, এই পুরো জায়গাটা বলতে গেলে আমরা যেটা সাহায্য ফার্স্ট নিতে হবে সেটা হচ্ছে কি আয়নিক পটেনশিয়াল, যেটা কিনা ফাই। আয়নিক পটেনশিয়াল কি? আয়নিক পটেনশিয়াল হচ্ছে রেশিও অফ চার্জ অফ দ্য আয়ন বাই রেডিয়াস অফ দ্য আয়ন। তাহলে আয়নিক পটেনশিয়াল, যেটাকে আমরা ফাই দিয়ে ডিনোট করছি, ফাই বাড়বে যখন কিনা চার্জ অফ দ্য আয়ন বাড়বে। আবার ফাই এর ভ্যালু বাড়বে যখন কিনা রেডিয়াস অফ দ্য আয়ন কমবে। তাহলে আমি যদি এক্স্যাক্টলি এটাকে কি ক্যাটায়ন দিয়ে ভাববো, আমরা ক্যাটায়নিক চার্জ যত বাড়বে, আমরা কি জানি ক্যাটায়নিক চার্জ যত বাড়ে সাইজ তত কি হয়, ছোট হয়। তাহলে ক্যাটায়নিক চার্জ এই দুটোকে কম্পেয়ার করে যদি আমরা লিখি, তাহলে লিখবো যে ক্যাটায়নিক চার্জ যত বাড়বে সাইজ অফ ক্যাটায়ন তত কি হবে, কম হবে। তত ফাই ভ্যালু তত কি হবে, বাড়বে। আয়নিক পটেনশিয়াল তত কি হবে, বাড়বে। আর আয়নিক পটেনশিয়াল যত বাড়বে তত কি হবে, পোলারাইজিং পাওয়ার বাড়বে। আমি পরে আসছি সেই নিয়ে কথা বলছি, পাশে লিখেই রাখছি পোলারাইজিং পাওয়ার তত কি হবে, বাড়বে। পোলারাইজিং পাওয়ার বাড়ছে মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। তাহলে আয়নিক পটেনশিয়াল নিয়ে ফার্স্ট কথা বলতে যাচ্ছি। আয়নিক পটেনশিয়াল ফাই, ক্যাটায়নিক চার্জ বাড়লে আয়নিক পটেনশিয়াল কি হবে, বাড়বে। রেডিয়াস যদি কম হয়, ক্যাটায়নিক চার্জ বাড়লে কি হবে, সাইজ তো অবভিয়াসলি কমবে, রেডিয়াস কমবে, তাহলে তার ফাই কি হবে, বেশি হবে। লক্ষ্য কর, তিনটে এক্সাম্পল নিয়েছি আমি। ফাই অফ Na প্লাস, ফাই অফ Mg2 প্লাস আর Al3 প্লাস, ফাই অফ Al3 প্লাস, ফাই অফ কি Si4 প্লাস। এদের যদি আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই, এদের যদি আমি আয়নিক পটেনশিয়ালকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই, তাহলে লক্ষ্য করে দেখব যে Na প্লাস, Mg2 প্লাস, Al3 প্লাস আর Si4 প্লাস, এই চারটের মধ্যে আমরা কি জানি, ফাই ভ্যালু বাড়বে যত ক্যাটায়নিক চার্জ বাড়বে। তাহলে ক্যাটায়নিক চার্জ বেশি কার, Si এর। তাহলে Si4 প্লাস এর ফাই ভ্যালু, ফাই অফ Si4 প্লাস সব থেকে বেশি, তারপর ফাই অফ Al3 প্লাস, তারপর হবে ফাই অফ Mg2 প্লাস, তারপর হবে কি ফাই অফ Na প্লাস। এটা বেসিক্যালি আমরা বড় থেকে ছোট সাজিয়ে ফেললাম, এটাই জাস্ট উল্টো করে দিলেই হবে কি অ্যাসেন্ডিং অর্ডার আর কি, মানে সব থেকে ফাই অফ Na প্লাস, তার সব থেকে ছোট, তার থেকে বড় হচ্ছে ফাই অফ Mg2 প্লাস, তারপর আসছে ফাই অফ Al3 প্লাস, তার থেকে বড় হবে ফাই অফ Si4 প্লাস। এর পরেরটা যদি দেখি, Li Na প্লাস আর K প্লাস, Li Na প্লাস K প্লাস মানে কি Li, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, একই গ্রুপে, ডাউনার গ্রুপে কি হয়, সাইজ সবারই ক্যাটায়ন নাম্বার কি, প্লাস চার্জ কি সেম। তাহলে চার্জ যখনই সেম, তাহলে কি আমাকে লক্ষ্য করতে হবে কি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম গ্রুপ 1 এলিমেন্ট, পরপর নিচের দিকে গেলে কি হয়, সাইজ বাড়বে। ক্যাটায়নদের কি হবে, নিচের দিকে গেলেও তাহলেও কি হবে, সাইজ বাড়বে, কারণ শিল্ডিং কনস্ট্যান্ট কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, তাহলে কি হবে, সাইজ বাড়বে। তাহলে লক্ষ্য কর যে ফাই ভ্যালু ইনক্রিজ করবে যদি রেডিয়াস ডিক্রিজ করে। আমরা
লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এদের ক্ষেত্রে আমরা বলবো কি যে রেডিয়াস যত ডিক্রিজ করবে তার ফাই ভ্যালু বেশি হবে। তাহলে কি সব থেকে ছোট রেডিয়াস কার হবে? লিথিয়ামের। তাহলে কি হবে? লিথিয়ামের ফাই ভ্যালু সব থেকে বড়। তারপর ফাই ভ্যালু কার হবে? সোডিয়াম Na প্লাসের। তারপর হবে কি ফাই ভ্যালু K প্লাসের। Sn2 প্লাস আর Sn4 প্লাস, Sn2 প্লাস আর Sn4 প্লাসে কার ক্যাটায়নিক চার্জ বেশি? Sn4 প্লাসের। তাহলে ক্যাটায়নিক চার্জ বেশি মানে কি হবে? সাইজ ছোট হবে। তাহলে কি হবে? ফাই ভ্যালু তার কি হবে? একটু ভেবে দেখ। ফাই ভ্যালু তাহলে কি হবে? তার বেশি হচ্ছে। তাহলে ফাই ভ্যালু অফ Sn4 প্লাস বেশি ফাই ভ্যালু অফ Sn2 প্লাসের থেকে। কারেক্ট? তাহলে এই গেল কি ফাই ভ্যালু দেখা। তাহলে আয়নিক পটেনশিয়াল লক্ষ্য করে ফেলেছি। এবার তাহলে আমরা দেখতে যাচ্ছি এক্স্যাক্টলি ফাজান্স রুলে এটা কিভাবে হেল্প করছে। ফাজান্স রুল দেখতে গেলে আমাকে তাহলে দেখতে হচ্ছে কি একটা আয়নিক বন্ড, সেই আয়নিক বন্ড দুটো জিনিসের উপর ডিপেন্ড করছে। কি? তার মধ্যে একটা ক্যাটায়ন থাকবে আর একটা অ্যানায়ন থাকবে। আয়নিক বন্ডের মধ্যে কি হবে? একটা ক্যাটায়ন থাকবে আর একটা অ্যানায়ন থাকবে। ক্যাটায়নের উপর কিভাবে ডিপেন্ড করবে ফাজান্স রুল, এন্ড অ্যানায়নের উপর কিভাবে ডিপেন্ড করবে ফাজান্স রুল, সেটাই পুরোটা। ক্যাটায়নের জন্য 3টে পয়েন্ট লিখবো আমরা, অ্যানায়নের জন্য 2টো পয়েন্ট লিখবো এবং ওই নিয়ে এক্সপ্লেন করব। লক্ষ্য করে দেখ, ক্যাটায়ন পোলারাইজিং পাওয়ার দেখাবে। পোলারাইজিং পাওয়ার কি? পোলারাইজিং পাওয়ার হচ্ছে ক্যাটায়নিক সাইজ যত ছোট হবে, ক্যাটায়ন যত চার্জটা ডেন্স হবে, তত অ্যানায়নের থেকে বেশি ইলেকট্রন নিজের দিকে টানবে। এটাকেই বলা হচ্ছে কি পোলারাইজিং পাওয়ার। আর যত পোলারাইজিং পাওয়ার বাড়বে তত কি হবে? কোভ্যালেন্ট ক্যারেক্টার তত কি হবে? ইনক্রিজ করবে। দেখ তাহলে ক্যাটায়নিক সাইজ যত কম হবে, ক্যাটায়নিক সাইজ যত ছোট হবে, তত পোলারাইজিং পাওয়ার বাড়বে। আর পোলারাইজিং পাওয়ার যত বাড়বে তত কি হবে? কোভ্যালেন্ট ক্যারেক্টার তত ইনক্রিজ করবে। তাহলে ক্যাটায়নিক সাইজ যত কম হবে, যত চার্জটা ডেন্স থাকবে, তত পোলারাইজিং পাওয়ার বাড়বে, তত কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজ করবে। এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, ক্যাটায়নিক চার্জ, ক্যাটায়নিক চার্জ যত বাড়বে, ক্যাটায়নিক চার্জ বাড়ছে মানে কি হবে? ক্যাটায়নিক চার্জ বাড়ছে মানে কি হবে? এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ছে। তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ছে, নিউক্লিয়াসের পাওয়ার বেশি, তাহলে কি করছে? নিউক্লিয়াস আউটার মোস্ট শেলকে অ্যাট্রাক্ট করছে, তাহলে সাইজ কি হচ্ছে? ছোট হচ্ছে। তাহলে আবার ফার্স্ট পয়েন্ট থেকে হয়ে যাবে। তাহলে ক্যাটায়নিক চার্জ যদি বাড়ে, ক্যাটায়নিক সাইজ কি হবে? কম হবে, পোলারাইজিং পাওয়ার কি হবে? বেশি হবে, অ্যান্ড কোভ্যালেন্ট ক্যারেক্টার কি করছে? ইনক্রিজ করছে। তাহলে ক্যাটায়নিক চার্জ যদি বাড়ে তাহলে কি হবে? ক্যাটায়নিক সাইজ তাহলে ডিক্রিজ করবে, পোলারাইজিং পাওয়ার তত কি হবে? ইনক্রিজ করবে, কোভ্যালেন্ট ক্যারেক্টার তত কি করবে? ইনক্রিজ করবে। তাহলে ক্যাটায়নিক চার্জ আর সাইজ এর উপর ডিপেন্ড করছে পোলারাইজিং পাওয়ার। ক্যাটায়নিক চার্জ বাড়ছে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ছে, তাহলে নিউক্লিয়াসটা পাওয়ারফুল হচ্ছে, আউটার মোস্ট শেলকে বেশি অ্যাট্রাক্ট করছে। যত অ্যাট্রাক্ট করবে তত কি হবে? সাইজটা ডিক্রিজ হবে। আর সাইজ যত ডিক্রিজ করবে তত পোলারাইজিং পাওয়ার তত বাড়বে, তত অ্যানায়ন থেকে ইলেকট্রন নিজের দিকে টানার ক্যাপাসিটি ক্যাটায়নের বাড়বে, তত শেয়ারিং নেচার বাড়ছে, মানে তত কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজ করছে। তাহলে এই দুটোকে যদি একসঙ্গে বলতে চাই আমরা, তাহলে বলবো ক্যাটায়নিক চার্জ যত বাড়বে, ক্যাটায়নিক সাইজ তত ডিক্রিজ করবে। আচ্ছা,
ক্যাটায়নিক চার্জ বাড়ছে, সাইজ ডিক্রিজ করছে। তাহলে এর সঙ্গে আমরা আগের যে জায়গাটা পড়ে এলাম, কি পড়েছিলাম? আয়নিক পটেনশিয়াল। আয়নিক পটেনশিয়ালের রিলেশন কি হবে? ক্যাটায়নিক চার্জ বাড়ছে, ক্যাটায়নিক সাইজ ছোট হচ্ছে, চার্জ বাড়ছে তাহলে কি হয়? আয়নিক পটেনশিয়াল বাড়ে। সাইজ ছোট হচ্ছে মানে কি হবে? রেডিয়াস কমছে, তাহলে কি হবে? আয়নিক পটেনশিয়াল কি হবে? বাড়বে। তাহলে কি হচ্ছে? আয়নিক পটেনশিয়াল আয়নিক পটেনশিয়াল বাড়বে। আর আয়নিক পটেনশিয়াল বাড়ছে মানেই কি হবে? পোলারাইজিং পাওয়ারও কি হবে? পোলারাইজিং পাওয়ারও কি হবে? বাড়বে। অ্যান্ড কোভ্যালেন্ট ক্যারেক্টার কি করবে? ইনক্রিজ করবে। তাহলে এই দুটো পয়েন্টকে মার্চ করি, এই পয়েন্টটা লিখলাম। আর থার্ড পয়েন্ট বলছি পিএনজিসি সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন। সিউডো নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন যদি দেখায় তাহলেই কি হবে? কোভ্যালেন্ট ক্যারেক্টার কি করবে? ইনক্রিজ করবে। কোভ্যালেন্ট ক্যারেক্টার কি করবে? ইনক্রিজ করবে। মানে কি? সিউডো নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন দেখানো মানে ইনক্রিজ করার বলার দরকার নেই। সিউডো নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন দেখাচ্ছে, তার মানে কি হবে? সেটা কোভ্যালেন্ট হবে। তাহলে আমাকে জানতে হবে সিউডো নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন মানে কি? এই পিএনজিসি কি? আমরা জেনারেলি জানি কি নোবেল গ্যাস কি? নোবেল গ্যাস কি? যেটা কিনা NS2 NP6 ইলেকট্রনিক কনফিগারেশন। হিলিয়াম শুধুমাত্র 1s2 হয়, এছাড়া নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এদের সবারই NS2 NP6 ইলেকট্রনিক কনফিগারেশন। NS2 NP6 ইলেকট্রনিক কনফিগারেশনকে আমরা বলি কি? নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন। এটা আমরা জানি। সিউডো নোবেল গ্যাস কথা মানে কি? ছদ্ম নোবেল গ্যাস। মানে নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন আর সিউডো নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশনের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? লক্ষ্য কর, আমি সিউ দিয়ে বোঝাচ্ছি। গ্রুপ 11 এলিমেন্ট সিউ 29। ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d10। এখন যদি আমি সিউ প্লাসের ইলেকট্রনিক কনফিগারেশন করি তাহলে কি হবে? এই আউটার মোস্ট শেল থেকে 4s ইলেকট্রনটা বেরিয়ে চলে যাবে। আর আউটার মোস্ট শেল থেকে যেই 4s ইলেকট্রনটা বেরোবে 1s2 2s2 2p6 3s2 3p6 and 3d10 এটা তৈরি হবে। এখানটা যদি লক্ষ্য করে দেখি 3s এ কি? 3s টাও ফুলফিল, 3p ও ফুলফিল, 3d ও ফুলফিল। যে 3s এ দুটো ইলেকট্রন, 3p তে 1 2 3 4 5 6 6টা ইলেকট্রন। তাহলে এই পর্যন্ত হলেই হয়ে গেছে কি? নোবেল গ্যাস। এরপর এক্সট্রা এখানে কি আছে? 3d 1 2 3 4 5 6 7 8 9 10 এটা হচ্ছে কি 3d10। এই টোটালটাকে আমরা বলবো কি? পিএনজিসি তে আছে। পিএনজিসি হলেই কি হয়? ডি ইলেকট্রন চলে আসছে। পোর শিল্ডিং এফেক্ট হওয়ার জন্য পাওয়ারফুল নিউক্লিয়াস আউটার মোস্ট শেলকে অ্যাট্রাক্ট করবে। তাহলে এখানে আউটার মোস্ট শেল কি 4s ইলেকট্রনটা বেরিয়ে চলে গেছে, তাহলে এখন কি ওর পোলারাইজিং পাওয়ার বাড়াবে নিউক্লিয়াসটা। যেহেতু এখানে 3s2 3p6 3d10 আছে, তাহলে 3d10 যেই চলে আসছে তাহলে ডি এর পোর শিল্ডিং এফেক্ট, তাহলে ডি এর 10টা ইলেকট্রনের জন্য নিউক্লিয়াসে যে অ্যালোকেটেড 10টা প্রোটন আছে সেই পাওয়ারফুল নিউক্লিয়াস কি করবে? পোলারাইজিং পাওয়ারটা বাড়াবে। তাই জন্য যে কোনো পিএনজিসি যখন হয়
পিএনজিসি ইলেকট্রনিক কনফিগারেশন, সিউডো নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন, সেটাকে আমরা বলি হচ্ছে কি পিএনজিসি। তাহলে বলতে আমরা বুঝবো কি NS2 NP6 ND10, NS2 NP6 and ND10। তাহলে ডি এ 10টা ইলেকট্রন আছে বলে এই পোর শিল্ডিং এফেক্ট, তার জন্য কি হবে পাওয়ারফুল নিউক্লিয়াস পোলারাইজিং পাওয়ারটাকে বাড়িয়ে দিচ্ছে। তাই জন্য সিউডো নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন দেখলেই আমরা সঙ্গে সঙ্গে তাকে বলবো কি সেটা মোর কোভ্যালেন্ট ইন নেচার, কারেক্ট। তাহলে পিএনজিসি আর দেখায় কারা? দেখায় হচ্ছে গ্রুপ 11 অ্যান্ড গ্রুপ 12 এলিমেন্টরা। লক্ষ্য করে দেখ, আমি যদি গ্রুপ 11 এলিমেন্ট নিই, গ্রুপ 11 এলিমেন্ট Cu, Ag, Au আর গ্রুপ 12 এলিমেন্ট জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি। জেনারেলি সিউ এর ইলেকট্রনিক কনফিগারেশন এটা কি হবে? পিএনজিসি যদি দেখি আমরা, সিউডো নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন যদি দেখি, NS2 NP6 and ND10 হবে। NS2 NP6 and ND10। তাহলে সিউ এর জন্য কি হবে? 3s2 3p6 3d10 and 4s1 ছিল। এই সিউ প্লাস যেই করে দেবো আমরা, এই 4s একটা 1 ইলেকট্রন বেরিয়ে গেছে সিউডো নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে Ag প্লাসে কি হবে? 4s2 4p6 4d10 and Au প্লাসে কি হবে? 5s2 5p6 and 5d10 ইলেকট্রন থাকবে। তাহলে এরা সবাই কি সিউডো নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন দেখাচ্ছে। ডি ইলেকট্রন থাকার জন্য ডি এর পোর শিল্ডিং এফেক্ট, তাই জন্য কি হবে নিউক্লিয়ার পাওয়ারফুল নিউক্লিয়াস পোলারাইজিং পাওয়ারটা বাড়িয়ে দেবে, কারেক্ট। তাহলে এখানে জিঙ্কের ক্ষেত্রেও কি হবে? জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, তাহলে এদেরও কি +2 +2 +2 দুটো করে ইলেকট্রন ছাড়বে। মানে কি জেডেন যদি নরমাল অবস্থায় থাকে জেডেন, তাহলে কি হবে 3s2 3p6 3d10 and 4s2। এই 4s2 জেডেন 2+ হলেই, জেডেন +2 হলেই কি হবে 4s2 ইলেকট্রনটা 4s2 ইলেকট্রন বেরিয়ে চলে যাবে। বেরিয়ে গিয়ে কি সিউডো নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন এখানে কি হবে 4s2 4p6 and 4d10 হবে। এখানের ক্ষেত্রে কি হবে? এটা 5s2 5p6 and 5d10 হবে। তাহলে এই সিউডো নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন যদি দেখাই তাহলেই কি বলবো দেখতে পাই, তাহলে সঙ্গে সঙ্গে সেটাকে বলে দেবো কি এটা একটা কোভ্যালেন্ট ক্যারেক্টার শো করছে। কেন? তার কারণ এখানে যে ND10 আছে, ডি এর পুওর শিল্ডিং এফেক্ট, ডি এর ডিফিউজ স্ট্রাকচার পুওর শিল্ডিং এফেক্ট হয়। তাই জন্য পাওয়ার ডি এর জন্য 10টা ইলেকট্রনের জন্য নিউক্লিয়াসের যে পাওয়ার বা নিউক্লিয়াসের যে প্রোটন আছে 10টা, সেই নিউক্লিয়াসের পাওয়ারফুল নিউক্লিয়াসকে ডি কি করতে পারে না? শিল্ড করতে পারে না। তাই জন্য কি হবে? সেই পাওয়ারফুল নিউক্লিয়াস পোলারাইজিং পাওয়ার বাড়িয়ে দেবে, তাই জন্য তার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেড়ে যাবে। এটা হচ্ছে ক্যাটায়নের 3টে পয়েন্ট আমরা দেখলাম। এবার দেখতে যাব অ্যানায়ন। অ্যানায়নের 2টো পয়েন্ট, অ্যানায়নের 2টো পয়েন্ট দেখতে যাব আমরা। অ্যানায়নের ফার্স্ট পয়েন্ট, অ্যানায়নিক চার্জ। অ্যানায়নিক চার্জ যত বাড়বে, অ্যানায়নিক চার্জ যত বাড়বে তত কি হবে? আচ্ছা, অ্যানায়নিক চার্জের আগে অ্যানায়নিক সাইজ দিয়ে বলে আসি। অ্যানায়নিক সাইজ, সাইজ অফ অ্যানায়ন যত বাড়বে, সাইজ অফ অ্যানায়ন যত বাড়বে তত কি হবে? নিউক্লিয়াস টু আউটার মোস্ট শেল ডিসটেন্স বেড়ে যাচ্ছে। নিউক্লিয়াস টু আউটার মোস্ট শেল ডিসটেন্স বাড়ছে মানে কি হবে? যে ইলেকট্রন ক্যাটায়নের দিকে ও কি হবে? একটু অ্যাট্রাকশন পেলেই ক্যাটায়নের দিকে বাড়িয়ে দেবে। তার মানে কি হবে? পোলারাইজিবিলিটি তার বাড়বে। অ্যানায়ন যে ক্যাটায়নের দিকে ইলেকট্রন বাড়িয়ে দেবে এটাকেই আমরা বলি কি পোলারাইজিবিলিটি। আর যত বেশি পোলারাইজিবিলিটি হবে তত বেশি কি হবে? কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজ করবে, কারেক্ট। তাহলে লক্ষ্য করে দেখ, অ্যানায়নিক সাইজ যত বাড়বে পোলারাইজিবিলিটি পোলারাইজিবিলিটি তত কি হবে? বাড়বে। কোভ্যালেন্ট ক্যারেক্টার
তত কি হবে, বাড়বে। আর সেকেন্ড পয়েন্ট, অ্যানায়নিক চার্জ যত বাড়বে, অ্যানায়নিক চার্জ বাড়লো মানে কি, এবার এই ফার্স্ট পয়েন্টে পড়ে যাচ্ছে, অ্যানায়নিক চার্জ বাড়া মানে কি হবে, আউটার মোস্ট শেলে ইলেকট্রন বেড়ে যাওয়া, ইলেকট্রন রিপালশন হবে, পিরিয়ডিক টেবিলে পড়েছি, ইলেকট্রন রিপালশন হবে, সাইজ কি হবে, ইনক্রিজ করবে, আর সাইজ যখনই বাড়বে তখনই কি হবে, পোলারাইজেবিলিটি বাড়বে, কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজ করবে। তাহলে লক্ষ্য কর, তাহলে অ্যানায়নিক চার্জ যত বাড়বে, অ্যানায়নিক সাইজ তত বাড়বে, যত অ্যানায়নিক সাইজ বাড়বে পোলারাইজেবিলিটি তত বাড়বে, কোভ্যালেন্ট ক্যারেক্টারও তত ইনক্রিজ করবে। এই অ্যানায়নের এই পয়েন্টটা আর ক্যাটায়নের আগের যে পয়েন্টটা দেখিয়ে এলাম, এই দুটো পয়েন্টকে যদি আমরা ভেবে ফেলতে পারি তাহলেই আমরা শিখে গেছি ফাজান্স রুল। এছাড়া আরেকটাই জিনিস জানতে হবে, কোভ্যালেন্ট ক্যারেক্টার যত ইনক্রিজ করবে তত বেশি কালার ইম্পোর্ট হবে, তত বেশি কি হবে, কালার দেখাবে। কারণ কোভ্যালেন্ট ক্যারেক্টার যত ইনক্রিজ করবে কমপ্লিট ইলেকট্রন ট্রান্সফারটা ইলেকট্রন শেয়ারিং হবে, আর ইলেকট্রন শেয়ারিং হচ্ছে মানেই কি হবে, যে সেখানে ইলেকট্রন ট্রানজিশন, ইলেকট্রন ট্রান্সফার হবে, তার জন্য কি এনার্জি রিলিজ করবে। সেই এনার্জি রিলিজ করার টাইমে যেটা ভিজিবল রিজিয়নে থাকবে, ভিজিবল রিজিয়নে যে রিজিয়নের সঙ্গে ম্যাচ করবে সেই কালারটা শো করবে। তাই জন্য কোভ্যালেন্ট ক্যারেক্টার যত গ্রো করবে তত সেটা কি হবে, কালার প্রপার্টি দেখাবে, মানে কি কালার তত ইম্পোর্ট করবে। তাহলে আমরা এখানে আরেকটা পয়েন্ট লক্ষ্য করতে পারবো যে কোভ্যালেন্ট ক্যারেক্টার যত বাড়বে কালার তত কি হবে, বাড়বে, তত কালার ইম্পোর্ট করবে। তাহলে আমরা যদি দেখি, ফার্স্ট effect of polarization on the properties of compound। ফার্স্ট পয়েন্ট, সলিবিলিটি দেখতে যাচ্ছি আমরা। এই সলিবিলিটি দেখতে যাওয়ার আগে আমি পুরো ফাজান্স রুল যা যা পড়লাম সেই পুরোটাকে আমি পয়েন্ট ওয়াইজ একবার বলে নিচ্ছি। যদি আমি ক্যাটায়নের রেসপেক্টে বলি, তাহলে ক্যাটায়ন ক্যাটায়নিক চার্জ যত ইনক্রিজ করবে ক্যাটায়নিক সাইজ তত ডিক্রিজ করবে। ক্যাটায়নিক চার্জ ইনক্রিজ করছে, ক্যাটায়নিক সাইজ ডিক্রিজ করছে, আর আয়নিক পটেনশিয়াল কি হবে, আয়নিক পটেনশিয়াল অবভিয়াসলি কি হবে, বাড়বে। পোলারাইজিং পাওয়ার তাহলে কি হবে, পোলারাইজিং পাওয়ার ইনক্রিজ করবে, আর যত পোলারাইজিং পাওয়ার ইনক্রিজ করবে তত কি হবে, বেশি অ্যাট্রাক্ট করবে ইলেকট্রন তত বেশি শেয়ারিং হবে, তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজ করবে। তাহলে আমরা এখানে বলবো কি, কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজ করবে। তাহলে যদি কোভ্যালেন্ট ক্যারেক্টার কোনো কম্পাউন্ডে ইনক্রিজ করে তাহলে আয়নিক নেচার তার কি হবে, কমবে। তাহলে আয়নিক নেচার, কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়ছে মানে কি হবে, আয়নিক ক্যারেক্টার কি হবে, কমবে। এবার আমরা ভাববো কোভ্যালেন্ট বন্ড আর আয়নিক বন্ড, এই দুটোর মধ্যে আয়নিক বন্ড কি, অবভিয়াসলি আয়নিক বন্ড স্ট্রঙ্গার বন্ড, কারণ কি ক্যাটায়ন অ্যানায়ন কাছাকাছি আসছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে, স্ট্রং ল্যাটিস ফর্ম করছে, তাহলে আয়নিক বন্ড কি হবে, স্ট্রঙ্গার বন্ড হবে। কোভ্যালেন্ট বন্ড উইকার বন্ড, আয়নিক বন্ড কি হবে, স্ট্রঙ্গার বন্ড। তাহলে এখন যদি আমি মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট দেখতে যাই তাহলে দেখবো কোভ্যালেন্ট বন্ড বাড়ছে মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়ছে, তাহলে আর আয়নিক ক্যারেক্টার কমছে, তাহলে কি হবে, মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট কি হয়ে যাবে,
কমে যাবে। আর মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট কমছে মানেই কি হচ্ছে, আর কোভ্যালেন্ট আয়নিক ক্যারেক্টার কমছে, তাহলেই আমরা বলতে পারবো সলিবিলিটি ইন ওয়াটার, সলিবিলিটি ইন ওয়াটার কি করবে, ডিক্রিজ করবে। কারণ আমরা জানি ওয়াটার পোলার সলভেন্টের মধ্যে যত আয়নিক কম্পাউন্ড যাবে তত গিয়ে কি হবে, সলিবিলিটি বাড়বে। বাট যদি কোভ্যালেন্ট কম্পাউন্ড যায় তাহলে কি হবে, সেটা সলিবিলিটি কমে যাবে, তাই না? তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়ছে, সলিবিলিটি কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। আর যদি আয়নিক ক্যারেক্টার বাড়ে, যদি আয়নিক ক্যারেক্টার বাড়তো তাহলে তার সলিবিলিটি কি হতো, বেশি হতো। এবং এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো ওয়াটারে যখন আমরা কোনো একটা সল্টকে ডিসলভ করছি, ওয়াটারে সল্টকে ডিসলভ করলে কি হয়, ওয়াটার প্রোভাইড করে কি, সলভেশন এনার্জি, মানে সলিউশনে সলভেন্ট তৈরি দেয় কি, সলভেশন এনার্জি। সেটা ওয়াটার যখন হয় তখন তাকে আমরা বলি কি, হাইড্রেশন এনার্জি। হাইড্রেশন এনার্জি। আর সল্টের মধ্যে থাকে কি, ল্যাটিস এনার্জি। ল্যাটিস এনার্জির থেকে হাইড্রেশন এনার্জি যদি বেশি হয়, ল্যাটিস এনার্জির থেকে হাইড্রেশন এনার্জি যদি বেশি হয়, তখন কি হয়, ইজিলি সেটা সলভেবল হয় ওয়াটারে, কারেক্ট? তাহলে আয়নিক বন্ড যখনই হবে তখনই কি হবে, সলবিলিটি ইন ওয়াটার কি হবে, বাড়বে। যেহেতু এটা কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়ছে, তাই জন্য সলবিলিটি ইন ওয়াটার কি করবে, ডিক্রিজ করবে। তাহলে ক্যাটায়নের রেসপেক্টে বললে ক্যাটায়নিক চার্জ বাড়লে সাইজ অফ ক্যাটায়ন কি হবে, ছোট হবে। তার ফলে আয়নিক পটেনশিয়াল কি হচ্ছে, বাড়ছে। আয়নিক পটেনশিয়াল বাড়ছে মানেই পোলারাইজিং পাওয়ার বাড়ছে, পোলারাইজিং পাওয়ার বাড়ছে মানে কি হবে, ইলেকট্রন শেয়ারিং বাড়ছে। তাই জন্যই কি হবে, কোভ্যালেন্ট ক্যারেক্টারও বাড়ছে। আর কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়ছে মানেই আয়নিক ক্যারেক্টার তার কি হবে, ডিক্রিজ করবে। আয়নিক ক্যারেক্টার ডিক্রিজ করছে মানে কি হবে, বন্ড উইকার হয়ে যাবে। তাই জন্য মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট কি হবে, তার কম হবে। আর কোভ্যালেন্ট কম্পাউন্ড, ওয়াটার কোভ্যালেন্ট পোলার, ওখানে কি হয় যে কোভ্যালেন্ট কম্পাউন্ড, ওর মধ্যে সলবিলিটি কি হবে, কমে যাবে। যদি আয়নিক ক্যারেক্টার বাড়ে তার সলবিলিটি কি হবে, বেশি হবে। আর যদি এবার অ্যানায়নের রেসপেক্টে বলি, অ্যানায়নের রেসপেক্টে বলি, অ্যানায়নিক অ্যানায়নিক চার্জ যত বাড়বে, রিপালশন বাড়বে, তত অ্যানায়নিক সাইজ কি করবে, ইনক্রিজ করবে। অ্যানায়নিক সাইজ যত ইনক্রিজ করবে তত কি হবে, পোলারাইজিবিলিটি তত বাড়বে। ক্যাটায়নের দিকে ইলেকট্রন বাড়িয়ে দেওয়ার প্রবণতা তত বাড়বে, তত কি হবে, পোলারাইজিবিলিটি তত ইনক্রিজ করবে। আর যত পোলারাইজিবিলিটি ইনক্রিজ করবে তত কি হবে, কোভ্যালেন্ট ক্যারেক্টার, কোভ্যালেন্ট ক্যারেক্টার তত কি করবে, কোভ্যালেন্ট ক্যারেক্টার তত কি করবে, ইনক্রিজ করবে, কারেক্ট? কোভ্যালেন্ট ক্যারেক্টার তত কি করবে, ইনক্রিজ করবে। তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজ করছে মানেই আয়নিক ক্যারেক্টার ডিক্রিজ করবে, মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট তার কি হবে, লো হবে, অ্যান্ড সলিবিলিটি ইন ওয়াটার কি হয়ে যাবে, কমে যাবে, কারেক্ট? তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার যেখানেই বেশি তার মেল্টিং অ্যান্ড আয়নিক ক্যারেক্টার কম, মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট কি হবে, কম, আর সলিবিলিটি ইন ওয়াটার কি হবে, বেশি হবে। আরেকটা পয়েন্ট, কোভ্যালেন্ট ক্যারেক্টার কোভ্যালেন্ট ক্যারেক্টার যত বাড়বে তত বেশি কালার শো করবে, তত বেশি কি হবে, কালার শো করবে। তত শেয়ারিং বাড়ছে তত কি হবে, এনার্জি এক্সচেঞ্জ হবে, তত কি হবে, কালার শো করবে। এই পয়েন্টগুলো এক্স্যাক্টলি যদি পরপর মনে রাখতে পারি, ফাজান্স রুল থেকে কোনো কোশ্চেন আটকাবে না। এই সব কটা পয়েন্ট জেনে রাখলেই আমরা কোশ্চেনগুলোর অ্যান্সার করতে পারবো। তাহলে এবার কোশ্চেনে যাই, পরের কোশ্চেনে ঢুকছি, লক্ষ্য কর। ফার্স্ট কোশ্চেন, AgF, AgCl, AgBr, AgI। যদি আমি কম্পাউন্ডগুলোকে একবার লিখে নিই, AgF, AgCl, AgBr, AgI, তাহলে বুঝতেই পারছি আমি যে প্রতি কটা Ag আছে, তাহলে Ag কে নিয়ে কোশ্চেন না, কোশ্চেন কাকে নিয়ে, AfCl, Br, I কে নিয়ে। এরা কারা, এরা হচ্ছে গ্রুপ 17 এলিমেন্ট, গ্রুপ 17 এলিমেন্ট, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ডাউনা গ্রুপ, সাইজ ইনক্রিজ করে। তাহলে
অ্যানায়নিক সাইজ যদি আমি দেখি, অ্যানায়নিক সাইজ যদি আমি দেখি, যত বাড়বে পোলারাইজেবিলিটি তত কি হবে? বাড়বে। কোভ্যালেন্ট ক্যারেক্টার তত কি হবে? বাড়বে। তাহলে আমি যদি লক্ষ্য করি আয়োডিন অ্যানায়নিক সাইজ আই মাইনাসের সব থেকে বড়, তার থেকে কম বিআর মাইনাস, তার থেকে কম সিএল মাইনাস, তার থেকে কম কি হবে? এফ মাইনাস। তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার যদি বলি, কোভ্যালেন্ট ক্যারেক্টার যদি বলি, কোভ্যালেন্ট ক্যারেক্টার যদি যাই, আয়োডিনের দিকে যত যাব অ্যানায়নিক সাইজ সব থেকে বেশি, তত পোলারাইজেবিলিটি বেশি, তত কি হবে? কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি গ্রো করেছে, তত বেশি ইনক্রিজ করেছে। তাহলে এ সব থেকে বেশি কোভ্যালেন্ট, তার থেকে বেশি এজি, তার থেকে কম এজিবিআর, তার থেকে কম এজিসিএল, সব থেকে কম হচ্ছে কি? এজিএফ। কোশ্চেন আমায় কি বলেছে? সলিবিলিটি অফ সিলভার হ্যালাইড ইন ওয়াটার। কোভ্যালেন্ট ক্যারেক্টারের উপর কোভ্যালেন্ট ক্যারেক্টার যত কম হবে, মানে আয়নিক ক্যারেক্টার যত বাড়বে, আয়নিক ক্যারেক্টার বাড়লে কি হয়? সলিবিলিটি ইন ওয়াটার বাড়ে। তাহলে আয়নিক ক্যারেক্টার কি হবে? এক্স্যাক্টলি এর উল্টো। আয়নিক ক্যারেক্টার যদি দেখি, আয়নিক ক্যারেক্টার কি হবে? এজিএফ এর সব থেকে বেশি, তার থেকে কম এজিসিএল, তার থেকে কম এজিবিআর, তার থেকে কম এজিআই। তাহলে আয়নিক ক্যারেক্টার বাড়লে আমরা কি জানি? আয়নিক ক্যারেক্টার বাড়লে সলিবিলিটি ইন ওয়াটার কি হবে? বাড়বে। সলিবিলিটি ইন ওয়াটার ইনক্রিজ করবে। তাহলে সলিবিলিটি ইন ওয়াটারের ক্রম তাহলে কি হবে? যেটা সব থেকে বেশি আয়নিক, এজিএফ সব থেকে ভালো, তার থেকে কম এজিসিএল, তার থেকে কম এজিবিআর, তার থেকে কম এজিআই। তাহলে এটাই হচ্ছে কি কোশ্চেনের অ্যান্সার, যে সলিবিলিটি ইন ওয়াটার তাহলে কি হবে? এজিএফ এর সব থেকে বেশি, তার থেকে কম হবে এজিসিএল, তার থেকে কম এজিবিআর, তার থেকে কম হবে কি? এজিআই। কারেক্ট। প্রতিকটার এক্স্যাক্টলি বলে দিয়েছে, ভাবনা কি হবে? তাহলে লক্ষ্য কর যে কোনো কোয়েশ্চেন করতে গেলে এক্স্যাক্টলি পয়েন্টগুলো জানা খুব ইম্পর্টেন্ট, যে তবে আমরা সেটাকে ট্যালি করে বলে দিতে পারবো। তাহলে ভাবতে হচ্ছে কি আয়নিক কম্পাউন্ড, তার মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার আছে কিনা সেটা জানতে পারবো আমরা কি? ফাজান্স রুল থেকে। তাই জন্য আমরা এই ফাজান্স রুল বলছি। কিন্তু ফাজান্স রুল কখনোই কতটা পার্সেন্টেজ কোভ্যালেন্ট ক্যারেক্টার আছে মানে কি কোনো ক্যালকুলেশন প্রোভাইড করছে না। বাট দুটো কম্পাউন্ড, দুটো আয়নিক কম্পাউন্ডের মধ্যে কোভ্যালেন্ট নেচার দেখে আমরা বলতে পারবো কোনটা বেশি কোভ্যালেন্ট, কোনটা কম কোভ্যালেন্ট, মানে কোনটা কোভ্যালেন্ট বেশি, কোনটার মধ্যে আয়নিক ক্যারেক্টার বেশি। এই পুরোটাই এক্সপ্লেন করছে কি এই ফাজান্স রুল। সেকেন্ড কোশ্চেনে ঢুকছি আমরা। সলিবিলিটি অফ KCl and Ki in alcohol. অ্যালকোহল একটা অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক কম্পাউন্ডে সলভেল হবে অর্গানিক কি? ওটা পোলার। তাহলে অর্গানিক কম্পাউন্ডে সলভেল কে হবে? যার কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। কোভ্যালেন্টের মধ্যে কি হবে? অ্যাটাচ মানে সলভেল হবে। তাহলে কি কোভ্যালেন্ট ক্যারেক্টার KCl আর Ki এর মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার যার বেশি হবে সে সলভেল হবে কি অ্যালকোহলে বেশি। তাহলে লক্ষ্য কর KCl and Ki, কোশ্চেন কাকে নিয়ে? Cl and I কে নিয়ে। তাহলে সাইজ দেখি,
সাইজ অফ অ্যানায়ন Cl মাইনাস আর I মাইনাস, তাহলে সাইজ কার বড়? I এর বড়। তাহলে I এর সাইজ বড় মানে কি হবে? I এর পোলারাইজেবিলিটি বেশি, আর যত I এর পোলারাইজেবিলিটি বেশি হবে তত কি হবে? ইলেকট্রন বেশি k এর দিকে বাড়িয়ে দেবে, তত কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। তাহলে আমরা বলতে পারবো কি যে Ki মোর কোভ্যালেন্ট দেন KCl, আর Ki যখনই কোভ্যালেন্ট নেচার বাড়বে KCl কোভ্যালেন্ট নেচার কম, তাহলে KCl আয়নিক বলতে পারবো। তাহলে আয়নিক বলেও কি হবে? অ্যালকোহলে সলভেবল হবে না। Ki কি হচ্ছে? যেহেতু Ki কোভ্যালেন্ট, তাই জন্য ইজিলি সেটা অ্যালকোহলে সলভেবল হবে। তাহলে অ্যালকোহলে সলভেবল তখনই হবে যখন কিনা তার মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার গ্রো করবে। KCl আর Ki এর মধ্যে I এর সাইজ যেহেতু বেশি, পোলারাইজেবিলিটি তার বেশি, তাই জন্য কোভ্যালেন্ট ক্যারেক্টারও বেশি, তাই জন্য Ki মোর সলভেবল ইন ওয়াটার দ্যান KCl। পারফেক্ট। পরের কোশ্চেনে ঢুকছি। থার্মাল স্টেবিলিটি। থার্মাল স্টেবিলিটি বলতে গেলেই আমাকে বুঝতে হবে কি যে ব্রেক করার জন্য যে এনার্জি প্রোভাইড করতে হয় তাকেই বলে থার্মাল স্টেবিলিটি। থার্মাল স্টেবিলিটির কোশ্চেন মানে আমাকে বুঝতে হবে কি যে তার মধ্যে কতটা আয়নিক ক্যারেক্টার আছে। যত বেশি আয়নিক হবে তত বেশি থার্মাল স্টেবিলিটি তার বেশি হবে। কারেক্ট। তাহলে আয়ন আর কোভ্যালেন্ট হলে কি হবে? তার থার্মাল স্টেবিলিটি কি হবে? কম হবে। তাহলে আমি কম্পাউন্ড কি কি দিয়েছে? গ্রুপ 2 কার্বনেট দিয়েছে আমাকে BeCO3, MgCO3, CaCO3। তাহলে বুঝতেই পারছি এখানে CO3 কে নিয়ে কোশ্চেন নয়। গ্রুপ 2 এলিমেন্ট Be, Mg, Ca, Sr, Ba, Ra। ডাউনা গ্রুপ কি হয়? সাইজ ইনক্রিজ করে। তাহলে Be2+, Mg2+ আর Ca2+ কে নিয়ে কোশ্চেন। তাহলে যদি আমি সাইজ বলি তাহলে Ba2+ সে সব থেকে কম, তার থেকে বেশি হচ্ছে Mg2+, তার থেকে বেশি হচ্ছে কি Ca2+। তাহলে আমরা বলবো সাইজ বড়, রেডিয়াস বড়, তাহলে তার আয়নাইজেশন পটেনশিয়াল কি হবে? রেডিয়াস যত কম হবে Be, তাহলে তার আয়নাইজেশন পটেনশিয়াল তার কত বেশি হবে? এবং আমরা জানি কি সাইজ যত কম হবে তার আয়নাইজেশন পটেনশিয়াল তত কি হবে? বেশি হবে। আর আয়নাইজেশন পটেনশিয়াল বেশি মানে কি হবে? পোলারাইজিং পাওয়ার কি হবে? বেশি হবে। তাহলে আমরা বলতে পারবো Be এর সাইজ যেহেতু সব থেকে কম, তাহলে এর পোলারাইজিং পাওয়ার সব থেকে বেশি। তার থেকে বেশি হচ্ছে কি পোলারাইজিং পাওয়ার কম হচ্ছে কার? Mg এর। তার থেকে পোলারাইজিং পাওয়ার কম হচ্ছে কার? C এর। তাহলে আমি বলতে পারবো যে কোভ্যালেন্ট ক্যারেক্টার যদি দেখি, কোভ্যালেন্ট ক্যারেক্টার যদি দেখি BeCO3, MgCO3, CaCO3, CO3 কে নিয়ে কোশ্চেন না, কোশ্চেন হচ্ছে গ্রুপ 2 ক্যাটায়ন কে নিয়ে Be2+, Mg2+, Ca2+। আমরা কি জানি? সাইজ যার যত কম, পোলারাইজিং পাওয়ার তত বেশি, তত কোভ্যালেন্ট ক্যারেক্টার তার তত কি হবে? বাড়বে। তাহলে সব থেকে বেশি কোভ্যালেন্ট কে হবে? তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, তাহলে আয়নিক ক্যারেক্টার অনুযায়ী কি দাঁড়াবে? আয়নিক ক্যারেক্টার কি হবে? আয়নিক ক্যারেক্টার কি হবে? এক্স্যাক্টলি উল্টো। CaCO3 সব থেকে বেশি, তার থেকে কম MgCO3, তার থেকে কম BeCO3। আর আয়নিক ক্যারেক্টার যত বেশি হবে তত তার থার্মাল স্টেবিলিটি তত কি হবে? বেশি হবে। তাহলে আমি বলতে পারবো কি যে থার্মাল স্টেবিলিটিও থার্মাল স্টেবিলিটি ক্যারেক্টারও কি হবে? মানে এও কি হবে? ক্রোম কি হবে? এটা হবে। তাহলে CaCO3 মোর আয়নিক, তাই জন্য থার্মাল স্টেবিলিটি কি হবে? বেশি। আর যত কোভ্যালেন্টের দিকে যাচ্ছে তত থার্মাল স্টেবিলিটি কমতে থাকছে। কারেক্ট মানতে কোনো সমস্যা? পরের কোশ্চেনে ঢুকছি।
এটাই কোশ্চেন হচ্ছে কালার ইম্পোর্ট নিয়ে। আমরা কি জানি, কোভ্যালেন্ট ক্যারেক্টার যত বাড়বে তত বেশি কি হবে, কালার ইম্পোর্ট করবে, কালার তত দেখাবে। কেন? কোভ্যালেন্ট ক্যারেক্টার দেখাচ্ছে মানে কি হবে, পোলারাইজেশন হবে। পোলারাইজেশন হবে মানে কি হচ্ছে, যে ইলেকট্রন ট্রান্সফার হবে, আর ইলেকট্রন ট্রান্সফারের জন্য কিছু এনার্জি রিলিজ করবে। সেই এনার্জিটা যে রিজিয়নের সঙ্গে, ভিজুয়াল রিজিয়নের যে পার্টের সঙ্গে ম্যাচ করবে সেই কালারটা শো করবে। তার মানে যত বেশি কোভ্যালেন্ট নেচার শো করবে তত বেশি সে কি হবে, কালার শো করবে। যত বেশি কোভ্যালেন্ট নেচার শো হবে তত বেশি সে কালার শো করবে। তাহলে আমায় লক্ষ্য করতে হবে যে AgCl হোয়াইট বাট AgI ইয়েলো, তার মানে কি আমি বলবো যে AgCl আর AgI এর মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বেশি? AgCl AgI, Cl আর I এর মধ্যে সাইজ যদি দেখি, Cl মাইনাস আর I মাইনাসের মধ্যে I মাইনাসের সাইজ বড়। I মাইনাসের সাইজ বড় মানে কি হবে, I মাইনাসের পোলারাইজেবিলিটি বেশি, আর I মাইনাসের পোলারাইজেবিলিটি বেশি মানে কি হবে, কোভ্যালেন্ট ক্যারেক্টার তার ইনক্রিজ করবে। কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজ করছে মানেই AgI মোর কোভ্যালেন্ট দ্যান AgCl। তাহলে AgI কোভ্যালেন্ট বেশি, তাই জন্য কি হবে, Ag বেশি I এর থেকে ইলেকট্রন টানবে নিজের দিকে। তাহলে বেশি ইলেকট্রন কি হচ্ছে, ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, তার জন্য এনার্জি ডিফারেন্সটায় যে এনার্জি লুজ করবে সেটা ভিজিবল রিজিয়নে যে পার্টের সঙ্গে ম্যাচ করবে সেই কালার শো করবে। তাই জন্য আমরা দেখি যে AgCl এর থেকে AgI মোর কোভ্যালেন্ট, তাই জন্য সেটা ইয়েলো কালার শো করেছে। কারেক্ট? তাহলে পরের কোশ্চেন যদি দেখি, এক্স্যাক্টলি সেম ভাবনায়, AgCl টু হোয়াইট বাট AgI টু রেড। কেন AgCl টু হোয়াইট বাট AgI টু রেড? কেন এই কোশ্চেন? সেখানেও কি, সরি, HgCl টু হোয়াইট আর AgI টু রেড। কেন? তাহলে কোশ্চেন কি, Cl অ্যান্ড I কে নিয়ে, সাইজ Cl মাইনাসের থেকে I মাইনাসের বেশি, পোলারাইজেবিলিটি তাহলে কি হবে, I মাইনাসের বেশি। I মাইনাসের পোলারাইজেবিলিটি বেশি মানে কি, কোভ্যালেন্ট ক্যারেক্টার কি হবে বেশি, ইলেকট্রন বেশি ট্রান্সফার হবে, ইলেকট্রন বেশি শেয়ারিং হবে, তাই জন্য কি হবে, সে বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার যত বাড়বে তত বেশি কালার ইম্পোর্ট করবে। তাহলে কি হবে, HgI2 এর কোভ্যালেন্ট ক্যারেক্টার কি হবে বেশি, কোভ্যালেন্ট ক্যারেক্টার এর ক্রোম হবে এটা, তাই জন্য কি হবে, HgI2 বেশি কালার দেখাবে, তাই জন্য কি এটা রেড কালার দেখাচ্ছে, ওটা কি হবে, হোয়াইট কালার দেখাচ্ছে। কারেক্ট? তাহলে এই হচ্ছে টোটাল আমার কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, যেগুলো হচ্ছে মোটামুটি আসার মতো, বা এটা দিয়ে যা যা মানে ফাজান্স রুল দিয়ে যা যা প্রেডিক্ট করা যায়। এরপর আমি কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে ডিরেক্ট আলোচনা করব, যে যেটা কিনা ওই পয়েন্টগুলোকে কাজে লাগিয়ে সেই পয়েন্টগুলো দিয়ে আমরা এই এমসিকিউ গুলো ভাবতে পারছি কিনা। লক্ষ্য করে দেখ, ফার্স্ট কোশ্চেন, অ্যাকর্ডিং টু ফাজান্স রুল হুইচ অফ দ্য ফলোইং ক্যাটায়ন উড হ্যাভ দ্য গ্রেটেস্ট পোলারাইজিং পাওয়ার? পোলারাইজিং পাওয়ার কিসের উপর ডিপেন্ড করে? পোলারাইজিং পাওয়ার ক্যাটায়নের সাইজ এবং ক্যাটায়নিক চার্জের উপর ডিপেন্ড করে। ক্যাটায়নিক সাইজ যত কম হবে পোলারাইজিং পাওয়ার তত বেশি, ক্যাটায়নিক চার্জ যত বেশি হবে তার ক্যাটায়নিক সাইজ কম, পোলারাইজিং পাওয়ার বেশি। তাহলে এদের মধ্যে ক্যাটায়নিক চার্জ কার সব থেকে বেশি? Al3+। তাহলে অপশন হবে কি, Al3+। Al3+ এর ক্যাটায়নিক চার্জ বেশি, তাই জন্য কি হবে, তার সাইজ ছোট, পোলারাইজিং পাওয়ার বেশি। কারেক্ট? পরের কোশ্চেন, which of the following anion have most easily polarized according to Fajans rule? তাহলে ফাজান্স রুল কি বলছে, যে ক্যাটায়নিক সাইজ, সরি, অ্যানায়নিক সাইজ যত বড় হবে তত পোলারাইজেবিলিটি বাড়বে। তাহলে আমার কে কে আছে, FCl Bri, ডাউনার গ্রুপ সাইজ ইনক্রিজ করে, I এর সাইজ সব থেকে বড়, তাই জন্য আমরা বলবো কি I এর পোলারাইজেবিলিটি সব থেকে বেশি। এর পরের কোশ্চেন, which factor does not influence the polarization according to Fajans rule? কোন ফ্যাক্টরটা ফাজান্স রুলে পোলারাইজেশনে এফেক্ট করবে না? চার্জ ডেনসিটি অফ ক্যাটায়ন, সাইজ অফ অ্যানায়ন, ইলেকট্রোনেগেটিভিটি অফ ক্যাটায়ন, সাইজ অফ ক্যাটায়ন। এক্স্যাক্টলি অপশন সি, ইলেকট্রোনেগেটিভিটির, কিন্তু ক্যাটায়নের ইলেকট্রোনেগেটিভিটির ওপর কিন্তু ফাজান্স রুল
ডিপেন্ড করছে না, তাহলে এইটা হচ্ছে অপশন সি। 4 নম্বর কোশ্চেন, which of the following compound would exhibit the greatest covalent character according to Fajans rule? তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার তার মধ্যে বেশি সেটা আমাকে এখানে কোশ্চেনে বলেছে। NaCl আছে, KBr আছে, AlCl3 আছে, MgO আছে। তাহলে এখানে আমাকে লক্ষ্য করতে হবে যে সব থেকে বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার দেখাবে কে, সব থেকে বেশি ক্যাটায়নিক চার্জ যার মধ্যে আছে Na, K, L আর Mg, এর মধ্যে ক্যাটায়নিক চার্জ সব থেকে বেশি কার, Al এর Al3+, তাহলে অপশন কি হবে AlCl3। পরের কোশ্চেন, which of the following is expected to have the highest ionic character? তাহলে আয়নিক ক্যারেক্টার এদের মধ্যে এটা AlCl3 হবে। আচ্ছা, আগের কোশ্চেনটা কি আয়নিক ক্যারেক্টার দিয়েছিল? ওকে, কোভ্যালেন্ট ক্যারেক্টার দিয়েছিল, AlCl3 তার জন্য বেশি করেছিলাম। এখানে এই কোশ্চেনটা সেম জিনিসই, জাস্ট করে দিয়েছে কি আয়নিক ক্যারেক্টার। তাহলে যার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি ছিল তার আয়নিক ক্যারেক্টার কি হবে, কম হবে। এখানে বলছে আমাকে কি যে হাইয়েস্ট আয়নিক ক্যারেক্টার, তাহলে হাইয়েস্ট আয়নিক ক্যারেক্টার সেই দেখাবে যার কোভ্যালেন্ট ক্যারেক্টার কি হবে, কম হবে। তাহলে এখানে কি হবে NaCl হচ্ছে কি সব থেকে এখানে কোভ্যালেন্ট ক্যারেক্টার কম, তাই জন্য কি হবে NaCl হচ্ছে কি সব থেকে বেশি আয়নিক ক্যারেক্টার শো করবে। পরের কোশ্চেন, arrange the following increasing order of covalent character NaCl, MgCl2, CaCl3, AlCl3। তাহলে কি হবে NaCl, AlCl3, MgCl2, আলটিমেট আমাদের কোশ্চেন হচ্ছে দেখ AlCl3 সব থেকে বেশি, Na+ মানে কোশ্চেনটা কি ClCl কে নিয়ে নয়, কি হবে Na+, Mg2+, Al3+। ক্যাটায়নিক চার্জ বাড়ছে, ক্যাটায়নিক চার্জ বাড়ছে মানে কি হবে সাইজ তার ডিক্রিজ করছে, সাইজ ডিক্রিজ করছে মানে কি হবে তার পোলারাইজিং পাওয়ার বাড়ছে, পোলারাইজিং পাওয়ার বাড়ছে মানে কি হবে কোভ্যালেন্ট ক্যারেক্টার তার কি হবে ইনক্রিজ করছে। তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার যদি দেখতে বলা হয় তাহলে NaCl তার থেকে বেশি কি হবে MgCl, MgCl2 তার থেকে বেশি কি হবে AlCl3। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের আজকের ফাজান্স রুল নিয়ে মোটামুটি ভাবে যা যা কোশ্চেন ধরা পসিবল ছিল সেগুলোকে ধরে দিয়েছি। ওভারঅল ভিডিও যদি ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তাহলে অবভিয়াসলি একটু সাবস্ক্রাইব করে দিস। আর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করিস, আমি অবভিয়াসলি এই কোশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করব।